বাংলার নতুন জগন্নাথ ধাম খুলে যেতেই মানুষের ঢল নেমেছে দীঘাতে। কিন্তু জানলে চমকে যাবেন, আজ থেকে 100 বছর আগে যে জায়গাটা দীঘা বলে পরিচিত ছিল সেটা চলে গেছে সমুদ্রের তলায়। এই দীঘা জায়গাটা একসময় পরিচিত ছিল বীরকুল পরগনা হিসেবে। আজ যেখানে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টাতেই দীঘা পৌঁছানো যায়, তখন এই সামান্য পথটুকু পার করতেই লেগে যেত 2 দিন। এমনিতে তো দীঘায় বহুবার ঘুরতে গেছেন, কিন্তু আজ থেকে 500 বছর আগে দীঘায় যে রাজা সাগর রায়ের রমরমা ছিল সেটা জানেন? কিংবা লর্ড ওয়ারেন হেস্টিংস যে সর্বপ্রথম দীঘার সমুদ্র সৈকতে বাড়ি বানিয়েছিলেন সেটার ইতিহাস জানা আছে? চলুন তাহলে আজ বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম দীঘার প্রাচীন ইতিহাসের কিছু অজানা পাতা উল্টে পাল্টে দেখি আমরা। সাল 1500 খ্রিস্টাব্দ। রাজা সাগর রায় তখন দীঘার অধিপতি। তবে সেই সময় এই জায়গার নাম ছিল নরিকুল। সে সময় বীরকুল নামের একটি নদী এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে গিয়ে সোজা মিশে যেত নরিকুলের মোহনায়। ইতিহাস বলছে রায় রাজবংশ প্রায় 200 বছর রাজত্ব করেছিল এই অঞ্চলে। 1703 সালের পাইলট মানচিত্রে এই স্থানের নতুন নামকরণ হলো বীরকুল। ব্রিটিশ সেটেলমেন্ট রেকর্ডে বীরকুল চিহ্নিত হলো একটা লবণ পরগনা হিসেবে। এই বীরকুল গ্রামের সমুদ্র সৈকতেই গড়ে উঠেছে আজকের আধুনিক দীঘা। বীরকুল নদীর মোহনায় এখন দীঘার মোহনা। কিন্তু এই বীরকুল পরগনায় প্রথম কোন বহিরাগতের পা পড়েছিল জানেন? লোকটির নাম লর্ড ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল। সালটা 1775। শীতের দেশ থেকে আসা ওয়ারেন হেস্টিংস এর তখন বাংলার গরমে হাঁসফাঁস অবস্থা। দার্জিলিং এর সঙ্গে তখনও পরিচিতি ঘটেনি ইংরেজদের। গ্রীষ্মাবাস তৈরির উপযুক্ত জায়গা খুঁজতে খুঁজতেই হেস্টিংস খোঁজ পেলেন বীরকুলের। ব্যাস তৈরি হলো হেস্টিংস এর বাংলো। আর সাহেবের মাছ ধরা, হরিণ শিকার, নাচা গানা এবং আমোদ প্রমোদের প্রিয় জায়গা হয়ে উঠল এই বীরকুল। এবার যেহেতু গভর্নর খোদ এখানে থাকছে, তাই অন্যান্য ইংরেজ কর্মীদেরও আনাগোনা বাড়লো। তৈরি হলো রাস্তা। কিন্তু এরপর যখন 1785 সালে হেস্টিংস ব্রিটেনে ফিরে গেলেন, আবারও ম্যারমেরে হয়ে গেল বীরকুলের সমুদ্র সৈকত। হেস্টিংস চলে যাওয়ার কিছুদিন পরেই বেশ কিছু প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ভূমিক্ষয়ের ফলে বীরকুলের অনেকাংশই চলে গেল সমুদ্রের তলায়। ফলে 1796 সালে চার্লস চ্যাপম্যান বীরকুলে গিয়ে হেস্টিংস এর বাংলো বাড়ির কোনো অস্তিত্বই পাননি। এরপর প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে বীরকুল শুধুমাত্র কলকাতার সাহেবদের, বাবুবিবিদের উইকেন্ড গেটওয়ে হিসেবেই থেকে যায়। কলকাতা থেকে হাতি, ঘোড়া, গরুর গাড়ি এবং নৌকোয় চেপে সাহেবরা ছুটি কাটাতে যেত বীরকুলে। সেখানে ছোট ছোট বাংলো বাড়ি তৈরি করে 2-4 দিন বসবাসও করত তারা। তবে এত টাকা খরচ করে বীরকুলে ঘুরতে যাওয়া সেই সময় সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে বীরকুল অথবা দীঘার প্রকৃত উন্নয়ন শুরু হয় কলকাতার বিখ্যাত হ্যামিল্টন কোম্পানির প্রতিষ্ঠাতা জন ফ্র্যাঙ্ক স্নেথের হাত ধরে। তিনি 1921 সালে ওভারল্যান্ড গাড়ি করে বেলদা, তারপর বেলদা থেকে ঘোড়ায় চেপে কাঁথি, আর অবশেষে কাঁথি থেকে হাতির পিঠে চেপে দীঘায় আসেন। প্রথমবার দীঘায় এসেই এখানকার সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান স্নেথ। তাই তিনি দীঘার বুকেই গড়ে তোলেন নিজের স্বপ্নের বাংলো রানসউইক হাউস। পরবর্তীকালে এই বাংলোই হয়ে ওঠে দীঘার প্রথম উন্নয়নের ফলক। মাঝে মধ্যেই কলকাতার বেহালা অঞ্চলের ফ্লাইং ক্লাব থেকে 2 সিটার প্লেনে চেপে দীঘায় উড়ে আসতেন স্নেথ। তখন সেই প্লেন দেখার জন্যই স্থানীয় মানুষেরা ভিড় জমাতো দীঘার সমুদ্র সৈকতে। এই জন ফ্র্যাঙ্ক স্নেথই দেশ স্বাধীন হওয়ার পর বাংলার প্রথম অ্যাক্টিভ মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে প্রস্তাব দেন দীঘাকে সৈকত নগরী হিসেবে গড়ে তোলার জন্য। বিধানচন্দ্র রায়ের হাত ধরেই গড়ে ওঠে দীঘার প্রথম সরকারি হোটেল সৈকত আবাস। পাশাপাশি এখানে জল সরবরাহ থেকে অন্যান্য নানান উন্নয়নমূলক কাজও শুরু হয় বিধানবাবুর জমানায়। 1950 সালে প্রথমবার খড়গপুর থেকে দীঘা অবধি পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়। সেই সময় দীঘায় যেতে হলে খড়গপুর অবধি ট্রেনে, তারপর 2টো বাস বদলে পৌঁছতে হতো। তখন খড়গপুর থেকে দীঘা অবধি যে বাসগুলো চলতো তাদের বলা হতো ডিবা বাস। তবে 1970 সালের পর থেকে মেচেদা, নন্দকুমার থেকে কাঁথি হয়ে দীঘা যাওয়ার সড়ক পথ গড়ে ওঠে। আর এই নতুন রাস্তা তৈরির ফলে দীঘা এবং কলকাতার মধ্যবর্তী দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমে যায়। এরপর 1992 সালে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের আন্ডারে গড়ে ওঠে দীঘা স্টেশন। তবে হাওড়া থেকে সরাসরি দীঘা যাওয়ার ট্রেন শুরু হতে সময় লেগে যায় আরও 17টা বছর। 2009 সালে প্রথমবারের মতো হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে। ব্যাস তারপর থেকেই বাঙালির হাতের মুঠোয় চলে আসে দীঘার সমুদ্র সৈকত। আর এখন তো চাইলে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চেপেও দীঘায় পৌঁছানো যায়। তবে দীঘার বুকে সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম যে মানুষের ভিড়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। তাহলে নরিকুল থেকে বীরকুল হয়ে দীঘার এই জগন্নাথ ধামে পরিণত হওয়ার ইতিহাসটা কেমন লাগলো আপনাদের? কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।